যে বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়ে। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির। এই সরকার মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে, ভুল হচ্ছেও তাই। আমার কথা নয় তো, আপনি দেখুন যে কিছুক্ষণ এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন। ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল, কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বলা হয়ে যাবে, বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে। এই যে একটা ভয়াবহ অবস্থা, কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এগুলো বলে তো কোনো লাভ হবে না, যদি আপনার এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার একটা, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবে কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই মহান সংসদে কিছু চোর ডাকাতরা জনগণের টাকা লুটপাটের জন্য নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে। আমরা দেখেছি 2009 সাল থেকে বাংলাদেশে বাজেটের অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি রাষ্ট্রের সর্বপ্রধান শেখ হাসিনার আত্মীয় স্বজনরা কিভাবে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে স্বর্ণগুলোকে তারা নিরুদ্দেশ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার বেয়াই বাবর আলী কিভাবে 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা দেখেছি এই গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই বাজেটে সবচেয়ে বড় যেটা, যে মানুষের কথার উপরেও ট্যাক্স বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন যে কথার উপরেও ট্যাক্স বসানো হয়েছে। আমার ওই রিক্সাওয়ালা ভাইরা বা সাধারণ মুঠে মজুরও এখন ছোট্ট একটা মোবাইল ব্যবহার করে, তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা বা সবাই, এটা একটা মানুষের লাইফ প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। এইটার উপরে সরকার ভ্যাট বাড়াইছে প্রায় 15% না কতবার। আপনি দেখেন বৈধ টাকার বেশি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, 30% দিতে হবে বৈধ টাকা, আর কালো টাকায় অল্প ট্যাক্স দিলেই সেটা জায়েজ হয়ে যাবে। 15%, কারণ সেই সরকার তো অবৈধ, কাজে সব অবৈধ খুঁজে। ঠিক,
সব অবৈধ খুঁজে, অবৈধগুলোকে কিভাবে তার পাশে নেওয়া যায়। আর বৈধ কোনো লোকজন তো তার পাশে নাই। এই দেশের জনগণ তার পাশে আছে? নাই। এই দেশের জনগণ তার পাশে নাই, কোনো বৈধ লোকজন তার পাশে নাই, এমনকি আওয়ামী লীগও তার পাশে নাই। কারণ এই নির্বাচনগুলো যে করছে আপনারা দেখছেন, পুলিশের বড় কর্মকর্তারাই বলছে, যখন বেনজির ছিল পুলিশের দায়িত্বে, অন্য বড় পুলিশ কর্মকর্তারা বলছে যে আওয়ামী লীগকে এদের ক্ষমতা আনছে নাকি, আমরা আনছি। এটা তো আমার কথা না, এটা তার পুলিশ বাহিনীর মুখের কথা। আমাদের দেশে যত ব্যাংক আছে আমরা তো বলি লুটেরারা লুট করে নিয়ে গেছে, এটাও যেমনি ঠিক। আবার এই সরকার দেশ পরিচালনা করতে পারে না, পরিচালনা করতে যে ব্যাংকের থেকে, যে আমাদের লোকাল ব্যাংকের থেকে যে ঋণ নেয় সেই ঋণ পর্যন্ত শোধ করে না, সেই ঋণ পর্যন্ত শোধ করে না, ঋণ খেলাপি। আজকে ঋণ খেলাপি যদি আমি অন্য ব্যবসায়ীদেরকে বলি, তাহলে এই সরকারও বলতে হবে ঋণ খেলাপি, কারণ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দেয় না। আর স্থানীয় ব্যাংকগুলো থেকে যদি আমাদের ব্যবসায়ীরা টাকা না পায়, যদি সরকারি টাকা নিয়ে যায়, তাহলে ব্যবসায়ীরা টাকা পাবে কোত্থেকে? আমাদের এক অর্থনীতিবিদ বলেছেন এটা বেনজির বাজেট। আসলে বেনজির বাজেট, কোনো নজির নাই এই বাজেট। আর আরেক বেনজির তো যেটা ভাগছে ওইটার নামে ওইটা দেওয়া যেতে পারে, যে ওরা পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত? 15%। আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান এফ রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র 15% করে এটা সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে, অনুপার্জিত কোনো সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে, আপনার কর দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছে। এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধান আছে, নির্বাচন নিয়ে বলেছে না, এক চুল পরিমাণও নড়া যাবে না। আর এই যে দেখেন, তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলে মেরে সাইডে ফেলে দিছে। এই বাজেটে নাকি চালের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে, আলামত কিছু দেখতেছেন? এর আগে 3টা না 4টা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল, আলু, পেঁয়াজ, তারপরে আরো কয়েকটা, ডিমের দামও যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে। পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল, আপনারা শুনেছেন, 3 মন্ত্রী প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন, সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করত। আরে মিয়ারা বড় বড় কথা কন, জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে, পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে 1 সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন,
যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, বিরোধী দল একদিকে সমাবেশ করবে, আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন, জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন। বাংলাদেশের জনগণের কোনো বাজেট নাই, এই বাজেট হচ্ছে আওয়ামী লীগ মাফিয়াদের পেট মোটা করার বাজেট। এই বাজেটে আপনারা দেখেছেন যারা আজিজ বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কালো টাকার পাহাড় বানিয়েছে, এই কালো টাকা যাতে তারা সাদা করতে পারে এই জন্য তাদের ট্যাক্সের হার ধরেছেন 15%। আর সাধারণ জনগণ যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তারা টাকা সঞ্চয় করবে, তাদের জন্য ট্যাক্সের হার ধরা হয়েছে 30%। এই হচ্ছে মাফিয়া আওয়ামী সরকারের বর্তমান অবস্থা। বন্ধুগণ, যাই হোক, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, যে সরকার অবৈধ, যে সরকার জনগণের সরকার নয়, এই সরকারের বাজেট বৈধ কোনো বাজেট হতে পারে না। তাই এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেখানো, এই বাজেটের পক্ষে বিপক্ষে বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বন্ধুগণ, আওয়ামী লীগ যা করবে, আওয়ামী লীগ যা করছে তার প্রত্যেকটি কাজই অবৈধ, তার প্রত্যেকটি সিদ্ধান্তই অবৈধ। আজকে আওয়ামী লীগ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আগামীতে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগের এই প্রত্যেকটি অবৈধ সিদ্ধান্তকে এদেশের জনগণের সেই সরকার বাতিল ঘোষণা করবে ইনশাআল্লাহ। এই বাজেটে আমরা আমাদের এদেশের সাধারণ জনগণের কি প্রাপ্তি আছে, যদি আমরা শুনতাম যে এই বাজেটে আমাদের বাস ভাড়া কমানো হচ্ছে, যদি আমরা শুনতাম যে তেলের দাম কমানো হচ্ছে, তেল, নুন, মরিচ, পেঁয়াজের দাম কিছুটা কমবে, তাহলে আমরা এই বাজেট নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজেট আমাদের আরো দুঃখ দুর্দশা, আরো কষ্ট, আরো বিপদ আমাদের ডেকে আনবে। এরপরও এই দখলদার সরকার যে বাজেটটা পেশ করছে এটার সাথে জনকল্যাণের কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলেছি যে ঘাটতি দিতে হবে সেখানে যেখানে এটা ঘাটতি দেওয়ার মাধ্যমে আমার এখান থেকে রেজাল্ট আসবে, রিটার্ন আসবে। আমরা দেখলাম বাজেটে সবচেয়ে বেশি বড় ঘাটতি সাবসিডির খাত হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রজেক্ট, যেখানে দেখলাম 42,000 কোটি টাকা ঘাটতির পরিকল্পনা করা হয়েছে। এবং আমরা জানি যে কী পরিমাণ দেশে লোডশেডিং হচ্ছে, বিশেষ করে পল্লী বিদ্যুতের যে এখতিয়ারাধীন গ্রাম অঞ্চলগুলোতে, এবং আমাদের যে 25-26 হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে সেখানেও আমরা কখনোই 17-18 হাজার মেগাওয়াট উৎপাদন দেখতে পাচ্ছি না। অধিকাংশ দিন এটা 14,000 থেকে 15,000 মেগাওয়াটে থাকে। তাহলে সেই রকম একটা বাস্তবতায় কুইক রেন্টাল প্ল্যান্টগুলো আমরা বন্ধ করে দিতে বলেছি। আমরা বলেছি যে বিদ্যুৎ উৎপাদন যে করবে না তাকে আমরা কোনো টাকা দিব না সাবসিডি। অতএব বাস্তবতা দেখলাম যে গত বছরের আদানির কাছে পাওনা আছে, তারপরে হচ্ছে সামিট গ্রুপ থেকে শুরু করে যারা কুইক রেন্টালের নামে লুটপাট করছে তারা প্রচুর পাওনা টাকা সরকারের কাছে রয়ে গেছে। অতএব সরকারকে এই টাকাগুলো দেবার জন্য এবং এই বছরের পাওনা দেবার জন্য $4 বিলিয়ন উপরে 42,000 কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাতে সাবসিডির পরিকল্পনা করা হয়েছে এবং এটা প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ছে। গত বছর এটা ছিল 35,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কিন্তু যেখানে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না, লোডশেডিং হচ্ছে, ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ঢাকা শহরে বিদ্যুতের ঘাটতি আছে। তাহলে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে কোথায়? বাজেটের ব্যাপারে আমাদের রিজার্ভেশন সেটা হচ্ছে যে এত পরিমাণ ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে একটা বাজেট পরিকল্পনা করা হচ্ছে যেটা বাস্তবায়নযোগ্য না। আমাদের কর ওঠে আমরা বলেছি প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, যেটা ডলারে $35 বিলিয়ন মতো, অথচ বাজেটের পরিকল্পনা করা হচ্ছে খরচের $80 বিলিয়ন। অতএব এই পরিমাণ টাকা কিভাবে কর্য উঠবে? বলা হচ্ছে $50 বিলিয়ন নাকি প্রায় ট্যাক্স উঠবে, যেখানে দেশের বাণিজ্যের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ নাই, জব মার্কেট শূন্য হয়ে গেছে, তারপরে রেমিটেন্স কমে গেছে, রপ্তানি কমে গেছে। তো সেখানে ট্যাক্সটা বাড়িয়ে কে দিবে যেখানে সকল সেক্টরের আয় উপার্জন কমে গেছে? তাই আমরা মনে করছি
এটা একটা অবাস্তব জায়গা। আমরা দেখলাম যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ করবার একটা পরিকল্পনা করা হয়েছে $12 বিলিয়ন। এই পরিমাণ ডলার যদি শুধুমাত্র বিদেশি ঋণ শোধ করতে হয়, তাহলে আমার গরিব মানুষের থাকা খাওয়ার বন্দোবস্ত করবার জন্য, সামাজিক সুরক্ষা বাড়ানোর ক্ষেত্রে সে টাকা কোথায় পাবে? অতএব সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, গরিব মানুষের জীবনকে সহজ করা, কৃষকের উৎপাদন খরচকে কমানো, পরিবহন খাতে খরচ কমানো, এই কোনোটা খাতে সুনির্দিষ্টভাবে বাজেট এমনভাবে প্রস্তাব করা হয় নাই যেটার মাধ্যমে দৃশ্যত এখানে পরিবর্তন আসবে। এই সকল বাস্তবতার কারণে আমরা বলছি যে এই বাজেটটা একটা অবৈধ সরকারের লুটেরা মাফিয়াদেরকে শুধুমাত্র ডলার পাচার করবার একটা মহৎ বাৎসরিক পরিকল্পনা। এর মাধ্যমে দেশের মানুষের 2 পয়সার কোনো লাভ হবে না।